মর্যাদার অধিকার এখনো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অস্পৃশ্যতা, মন্দিরে ঢুকলে প্রবীণ আইনজীবীগণ এবং আমার সামনে উপবিষ্ট আমার ভাই এবং বোন আইনজীবী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ, আর আগামী প্রজন্মের যে আইনজীবীগণ আছেন তাদেরকেও আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আমার এটা অভ্যেসই ছিল বহুদিনে যে কিছু বলতে গেলে যাদের শ্রোতা তাদেরকে ভাই বোন হিসাবে সম্বোধন করা, তার সাথে সম্প্রতিকালে একটু সংযোজন করতে হয়েছে। তার কারণ বাইরে বেরোলেই এখন অধিকাংশ সময় জেঠু ডাক শুনতে হয়। তাই আমি ভাবলাম যে আমার পরবর্তী প্রজন্মের যারা আইনজীবী আছেন তাদের সন্তান সম আইনজীবী হিসাবে সম্বোধনে যুক্ত করা দরকার রয়েছে। এখানে যারা আছেন তাদের ভারতের সংবিধান সম্বন্ধে, ইতিহাস সম্বন্ধে কারোরই জ্ঞান আমার থেকে কম নয়। তাই সেই আলোচনা করতে গিয়ে আমার মনে হয়েছে যে আমরা যদি যে অবস্থাতে আমাদের সংবিধান তৈরি হয়েছিল সেই আর্থ সামাজিক অবস্থা, সেই জায়গা এবং সেখানে ভারতের মানুষের কি অবস্থান ছিল সেই জায়গা থেকে শুরু করি, তাহলে বোধহয় আমরা প্রত্যেকেই নিজের নিজের মতন করে সংবিধানের প্রাসঙ্গিকতা আছে কিনা সেই উপসংহারে পৌঁছাতে পারব। আমরা দেখেছি যে দীর্ঘ প্রায় 200 বছর যে ব্রিটিশ শাসন, সেই জায়গায় ভারতবাসীদের অনেক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। এবং যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার যে বাণিজ্যিক চরিত্র সেটা থেকে নিজেকে শাসকের চরিত্রে পরিবর্তন করে নিয়ে এলো, তখন তাদের অন্যতম মূল উদ্দেশ্য এখান থেকে যত সম্পদ সংগ্রহ করে নিজের দেশে জমা করা যায় অন্যান্য উপনিবেশগুলোর মতন তাই করতে হবে। এবং এটা করতে গিয়ে ভারতের যে মানুষ তাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, প্রতি পদে পদে তাদের উপরে অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে, দানা বাঁধছে অসন্তোষ। সালটা 1857, হঠাৎ একটা স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ল, সিপাহী বিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহ কে ঐতিহাসিকরা বলছেন যে এটা শুধু সিপাহীদের বিদ্রোহ ছিল না। জাস্টিস ম্যাক ক্যাথে পরবর্তীকালে তার লেখা বই এই শর্ট হিস্ট্রি ইন আওয়ার ওন টাইম, সেখানে লিখলেন যে ইট ওয়াজ এ কম্বিনেশন অফ মুভমেন্ট অফ দি আর্মি dissatisfaction, national hatred and religion fanatism against the foreign yoke fought by the landowners, soldiers, theologian and others. এটা কোনো সংগঠিত আন্দোলন ছিল না, ছিল একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। ব্রিটিশ সরকার ভয় পেলেন, তৈরি হলো একটা নতুন অধ্যায়ের শাসন ক্ষমতা কুইন্স প্রোক্লেমেশনের মাধ্যমে চলে গেল সরকারের, ব্রিটিশ সরকারের হাতে। তদনীন্তন লর্ড ক্যানিং, ভাইস কাউন্ট, তাকে এই যে সংবিধান তখনকার তার প্রধান হিসাবে, গভর্নর জেনারেল হিসেবে চিহ্নিত করা হলো। আর তিনি যখন কুইনের প্রতিনিধিত্ব করছেন আমাদের দেশে, তখন তাকে সম্বোধন করা হলো ভাইসরয় হিসাবে। তৈরি হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যাতে এই অভিযোগ অনুযোগগুলোর উপশম ঘটানো যায়। তা তো হলোই না, ভারতবর্ষের যে নাগরিক তাদের যে শিক্ষার মান সেটা আস্তে আস্তে উন্নত হতে লাগলো। বিদেশি ভাষায় শিক্ষা, রসায়ন শাস্ত্রের শিক্ষা ইত্যাদি এই সমস্ত গুলোতে শিক্ষিত হতে লাগলেন।
যে অগ্রজ সম্প্রদায় যারা আগে এগিয়ে এসছেন, বিশ্বের সাথে পরিচয় হলো, ভারতবর্ষের পরিচয় আস্তে আস্তে বিশ্বের সাথে প্রসারিত হতে লাগলো, আন্দোলন একটা সংগঠিত রূপ নিতে লাগলো। ব্রিটিশ সরকার ভয় পেলেন, পরবর্তীকালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কে সংশোধন পরিমার্জন করা হতে লাগলো। কিন্তু যাদের আসল উদ্দেশ্য যে ভারতের মানুষকে সার্বভৌমত্ব দেব না, স্বাধীনতা দেব না, তার কারণ তাহলে আমাদের যে শোষণ, আমাদের যে লুট, সেটা সম্পন্ন হবে না। তখন সম্পন্ন হবে না, তখন তারা বিভিন্ন ছলে বলে তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।